আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। আমি অনন্যা। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আহতদের কোনো হদিশ না মেলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ। আস্তে আস্তে সত্য উন্মোচন, ইউনূসের খেলা শেষ। ইরানে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা, হাসপাতালে লাশের স্তূপ, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অব্যাহতির সুপারিশ। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সহ ১১৩ জনের নাম এলো। মামলার গতি ও তদন্তে চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত রাজনৈতিক ঘটনা জুলাই গণ অভ্যুত্থানে ১০ জনের হত্যাচেষ্টার মামলার তদন্তে পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিয়েছে, যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। বিচার ব্যবস্থার বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের ঘটনা তদন্তে একাধিক অপরাধ ও প্রমাণের অভাবে মামলার গতি থেমে গেছে এবং শেষ পর্যন্ত নতুন প্রতিবেদন অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মামলাটি বর্তমানে কার্যত নিষ্পত্তি হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান এক রাজনৈতিক বিদ্রোহের বাস্তবতা। ২০২৪ সালের ৪ অগস্ট বাংলাদেশে ঘটে গিয়েছিল এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা, জুলাই গণঅভ্যুত্থান। সেই ঘটনায় জনগণকে নানা অভিযোগ ও অভিযোগের প্রতিকার দাবিতে গণসমাবেশে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছিল। তবে ঘটনা কিছুটা পরিবর্তিত হয়ে যাওয়ায় জনসমাবেশের মধ্যে সংঘর্ষের আশঙ্কা ছিল। তবে এরই মধ্যে আহতদের দাবিতে একটি মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু এখন পিবিআইয়ের একেবারে নতুন প্রতিবেদনে জানা গেছে, মামলার অভিযোগ এবং আহতদের বিষয়টি যে হুঁশিয়ারি, তা অনেকটাই তথ্যগত ভুলে রচিত। পিবিআইয়ের প্রতিবেদন। সন্দেহজনক কার্যক্রম ও অভিযোগের অনুপস্থিতি। পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা শাহজাহান ভুঁইয়া জানিয়ে দিয়েছেন যে জুলাই আন্দোলনের আহতদের একটি সরকারি গেজেট থাকলেও এই মামলার মধ্যে উল্লেখিত আহতদের নাম সেখানে পাওয়া যায়নি। এমনকি আহতদের চিকিৎসা বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি, যা মামলার অভিযোগের প্রাথমিক সত্যতা প্রশ্নবিদ্ধ করছে। এতে অবশ্য মামলার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়নি বলে জানিয়ে দেওয়া হয়েছে। মামলায় আহতদের চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজপত্রও সংগ্রহ করা সম্ভব হয়নি, ফলে অভিযোগের সত্যতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অতিরিক্ত চাপ এবং মামলার অবস্থা। বাদী শরীফ যে অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন তা ২০২৪ সালের অগস্টে ঘটে যাওয়ার পরপরই। তদন্তে সেখানকার কিছু তথ্য যাচাই বাছাই করা হয়েছে, তবে প্রতিবেদনে দেখা যায় যে মামলার অগ্রগতি খুবই দুর্বল ছিল। ফার্মেসি বা বেসরকারি চিকিৎসা সংক্রান্ত নানা দাবি অগ্রাহ্য হয়ে গেছে এবং প্রাথমিকভাবে গোপন তথ্য পাওয়া যায়নি। তবে শরীফের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তিনি হুমকির মুখে রয়েছেন এবং ভয় দেখানো হচ্ছে। পিবিআইয়ের অব্যাহতির সুপারিশ। ভবিষ্যতে যদি তথ্য পাওয়া যায়। তদন্তের পর পিবিআই জানিয়েছে যে ঘটনাটি যেহেতু প্রাথমিকভাবে প্রমাণিত হয়নি, তাই পরিস্থিতি অনুযায়ী অব্যাহতি নেওয়ার জন্য মামলার দাবি পুরোপুরি স্থগিত করা হয়েছে। তবে যদি ভবিষ্যতে কোনো নির্ভরযোগ্য তথ্য বা আহতদের চিকিৎসার কোনো প্রমাণ পাওয়া যায়, তবে পুনরায় অভিযোগপত্র দেওয়া হতে পারে। আসামি পক্ষের প্রতিক্রিয়া। এক দীর্ঘ সময়ের লড়াই। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, মামলা শুরু হওয়া থেকে প্রমাণের অভাবে মামলার বিষয়টি একটি ক্ষতিকর পরিস্থিতি তৈরি করেছে। এই মামলায় দীর্ঘ সময় ধরে বিচার চলতে থাকলেও প্রমাণহীনতার কারণে আসামিরা বিশেষভাবে হয়রানির শিকার হয়েছেন। আসামিরা বলেন, আমরা একটি প্রমাণহীন মামলার শিকার, যার মাধ্যমে আমাদের রাজনৈতিক অবস্থানেও প্রভাব পড়েছে। মামলার পরবর্তী পরিস্থিতি আরও অন্ধকার। এই মামলার ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন, এতদিন মামলা চলার পর সঠিক প্রমাণ পাওয়া না গেলে এটি কখনোই কোনো সুষ্ঠু বিচার পাবে না। তবে পিবিআইয়ের রিপোর্ট একবারে অভিযোগ ছাড়াই শেষ হওয়ায় পুরো ঘটনার প্রকৃত মানি উঠে আসছে, কিন্তু ওই প্রশ্নমুখী তদন্তের কারণে এ সময় রটনা ও রাজনৈতিক প্রতিহিংসা খুবই উত্তেজিত হয়ে উঠেছে। বিএনপির ভাবমূর্তি ও রাজনৈতিক পরিস্থিতি। বিএনপি বর্তমানে নিজেদের ভাবমূর্তি ঠিক রাখতে আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু জনসাধারণের মধ্যে তাদের বিরুদ্ধে বিরক্তি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বর্তমান রাজনীতি নিয়ে তাদের কার্যক্রম সংক্রান্ত নানা বিষয় প্রকাশে চলে আসছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি এভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম চলতে থাকে তবে আগামী নির্বাচনে এ দলের প্রভাব কমে যাবে। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। সবশেষে মামলার পরবর্তী শুনানির দিন ৩ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে, যেখানে পরবর্তী সিদ্ধান্তের পরিসর জানা যাবে। তবে এখনও পর্যন্ত মামলাটি কেন্দ্রীয় দপ্তরে স্থগিত রয়েছে। রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে নতুন কোনো তথ্য পাওয়া গেলে আরও কিছু আলোচনার সম্ভাবনা রয়েছে। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে একের পর এক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এত মানুষ হতাহত হয়েছেন যে অনেক হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। তাদের চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকসহ হাসপাতালগুলোর কর্মীদের। ইরানের ৩টি হাসপাতালের চিকিৎসকেরা বিবিসির সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন তাদের হাসপাতালগুলো সংঘাত সহিংসতায় আহত ও নিহতদের ভিড় সামলাতে সমস্যায় পড়ছে। হতাহতদের বেশিরভাগের শরীরে গুলির ক্ষত রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। তেহরানের একটি হাসপাতালের একজন চিকিৎসক বিবিসিকে বলেন, অনেক তরুণের মাথায় এবং বুকে সরাসরি গুলি লেগেছে। তেহরানের আরেকটি হাসপাতালের কর্মীরা বিবিসিকে জানিয়েছেন, শরীরে গুলি এবং রাবার বুলেটের ক্ষত নিয়ে আসা বহু মানুষকে চিকিৎসা দিয়েছেন তারা। এদিকে ইরানে সহিংস পদ্ধতিতে বিক্ষোভ দমনের জবাব সামরিক হামলার মাধ্যমে দেয়া হবে বলে শুক্রবার পুনরায় হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান অভিযোগ করেছে দেশটির শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস নাশকমূলক কর্মকাণ্ড এবং ব্যাপক ভাঙচুর এর রূপ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের অভিযোগের জবাবে মি. ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, ইরান এখন স্বাধীনতা চায়, হয়তো অন্য যে কোনো সময়ের চেয়ে। ২০২২ সালে তেহরানে পুলিশ হেফাজতে কুর্দি নারী মাহাসা আমিনির মৃত্যুর ঘটনায় দেশটিতে হওয়া বিক্ষোভের পর চলমান আন্দোলনকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে। ২ সপ্তাহ আগে ইরানের অর্থনৈতিক সংকট, ডলারের বিপরীতে ইরানি মুদ্রার ধারাবাহিক অবমূল্যায়ন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের ডাকা কর্মসূচি দিয়ে দেশটিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হয়েছিল। ক্রমে সে বিক্ষোভ দেশটির সব প্রদেশে এবং ১০০-র বেশি শহরে ছড়িয়ে পড়ে এবং ক্রমে তা সহিংস হয়ে ওঠে। ধারণা করা হচ্ছে সরকারি বাহিনীর হামলায় ইতিমধ্যে শত শত বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন। বহু মানুষ আটক হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আহত ও নিহত হয়েছেন। স্থানীয় একটি মানবাধিকার সংস্থার তথ্য বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর ১৪ জন সদস্য এ পর্যন্ত নিহত হয়েছেন। বিবিসি পার্সিয়ান নিশ্চিত হয়েছে, রাশটত শহরের পুরসিনা হাসপাতালে শুক্রবার রাতে ৭০ জনের মরদেহ নিয়ে আসা হয়েছিল। কিন্তু হাসপাতালের মর্গে এত মরদেহ রাখার জায়গা ছিল না, ফলে অনেকের লাশ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকেরা বিবিসির কাছে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা তুলে ধরেছেন। সংঘর্ষের ঘটনার পর হাসপাতালটিতে রোগীর চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে আহতদের কার্ডিওপালমোনারি রিসাসিটেশন করার পর্যন্ত সময় ছিল না বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকেরা। প্রায় ৩৮ জন মারা গেছেন, যাদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়েছে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর সঙ্গে সঙ্গে, বিশেষ করে যাদের মাথায় এবং হৃদপিণ্ডে সরাসরি গুলি লেগেছে, বলেন তেহরানের ওই হাসপাতালটির একজন চিকিৎসক। এছাড়া গুলিতে আহতদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যাচ্ছেন বলে জানা যাচ্ছে। সংঘর্ষে এত বেশি মানুষ নিহত হয়েছে যে মর্গে মরদেহ রাখার জায়গা নেই, বিবিসিকে বলছিলেন তেহরানের ওই হাসপাতালের ওই চিকিৎসক। এ অবস্থায় একটির ওপর আরেকটি মরদেহ রাখা হয়। এক পর্যায়ে মর্গে জায়গা না হওয়ায় প্রার্থনা কক্ষে নিয়ে গিয়ে মরদেহগুলো স্তূপাকারে রাখা হয়, বলেন হাসপাতালের চিকিৎসক। হতাহতদের মধ্যে বেশিরভাগই বয়সে তরুণ, তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। অল্প বয়সে এভাবে প্রাণ হারানোয় তাদের দিকে তাকাতে আমার কষ্ট হচ্ছিল, বলেন হাসপাতালের আরেক কর্মী। মরদেহ হস্তান্তরের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ নিহতদের স্বজনদের কাছে ৭ বিলিয়ন রিয়াল, যা প্রায় ৭,০০০ আমেরিকান ডলারের সমান অর্থ চেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিবিসি সহ বেশিরভাগ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমই ইরানের ভেতর থেকে প্রতিবেদন প্রকাশ করতে পারছে না। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দেশটিতে ইন্টারনেট সংযোগ প্রায় পুরোপুরিভাবে বিচ্ছিন্ন রয়েছে, যার ফলে তথ্য পাওয়া এবং যাচাই করাও কঠিন হয়ে পড়েছে। গত শুক্রবার রাতে স্টারলিংক স্যাটেলাইট সংযোগের মাধ্যমে যোগাযোগ করে বিবিসির সাথে কথা বলেন ইরানের অন্যতম প্রধান চক্ষু হাসপাতাল ফারাবি হাসপাতালের একজন চিকিৎসক। তিনি জানিয়েছেন যে রোগীর চাপ বাড়তে থাকায় জরুরি
সেবা প্রদানের ক্ষেত্রে দিতে হাসপাতালটি বেশ সংকটে মুখে পড়েছে। এ অবস্থায় সাধারণ রোগী ভর্তি এবং অস্ত্রোপচার স্থগিত করা হয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য ছুটিতে